নমস্কার সবাইকে। আজকে সবুজ কিছু টাটকা ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটা রেসিপি দেখানোর জন্য। আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে, একদম চলে এসেছি রান্নাঘরে। কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আজকে। ঢ্যাঁড়সগুলো বেশ একটু সবুজ সবুজ লাগছে। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে একটু কেটে নেব। ঢ্যাঁড়সের ওপর নিচে তো বাদ দিতেই হবে, দিয়ে এবার একটু ট্যাকচা করে করে ঢ্যাঁড়সটাকে কাটতে হবে, দেখতে ভালো লাগে। আজকাল খুব দেখতে পাচ্ছি ফেসবুকে বলো ইউটিউবে বলো অনেকে ঢ্যাঁড়স দিয়ে একটা রান্না করছে। এই রান্নাটা কিন্তু আমিও করি। আজকে তোমাদেরকে এটাই দেখানোর, আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাবো। আমি যে কিভাবে করি সেটা তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো প্রথমে ঢ্যাঁড়সটাকে এইভাবে কেটে নিচ্ছি। ঠিক এইরকম শেপে ঢ্যাঁড়সগুলোকে কাটতে হবে। লাস্ট ঢ্যাঁড়সটাও কাটা হয়ে গেল। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছু পরিমাণ মাখানা নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে একটু জোরে করে দিয়েছি, হাইতেই করা আছে। ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে এই মাখানাগুলো ভাঙার সময় পুরো গুঁড়ো হয়ে যায়। এইভাবে মাখানাগুলো ভাজার পর মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার 1 চামচ মতন পোস্ত বাটা, অবশ্যই চায়ের চামচের 1 চামচ। দিয়ে দিতে হবে পরিমাণ মতন মগজ, এটাও কিন্তু চা চামচের 1 চামচ মতনই দিতে হবে। দিয়ে দিতে হবে 1 চামচ মতন আস্ত ধনে। দিয়ে দিতে হবে 1 চামচ মতন মৌরি। দিয়ে দিতে হবে 1 চামচ মতন তিল। দিতে হবে 1 চামচ মতন গোটা জিরে। একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে মাখানা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ। তোমরা যদি মনে করো মাখানার পরিবর্তে কিন্তু চিনেবাদামও দিতে পারো, সেটা শুকনো খোলায় ভেজেই দাও বা তেলে ভেজেই দাও। আমি কিন্তু শুকনো খোলায় ভেজে দিলাম, কারণ এটা বেশি হেলদি বলে আমার মনে হয়। এতক্ষণ তো গোটা মশলা দিচ্ছিলাম, এবার দিচ্ছি একটু গুঁড়ো মশলা। এটা কিন্তু কিচেন কিং মশলা, যেটা দোকানে পাওয়া যায়, কোনো গ্রসারিতে পেয়ে যাবে, তা না হলে বড় বড় মলের গ্রসারি যে সেকশন আছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলাম তোমরা সকলেই জানো, যাতে একটু টক টক লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুরো একেবারে মিহি গুঁড়ো না হয়ে যায়। আজকে একটা কিন্তু ভুল হয়ে গেছে, সেটা হলো তোমাদেরকে রান্না দেখাতে দেখাতে আজকে আমি নিজে ভুলে গেছি। কিছু কারি পাতা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। কেউ যদি কারি পাতার পরিমাণটা একটু বেশিও দাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ কারি পাতার গন্ধটা সবাই একটু বেশি খেতে ভালোবাসে। দেখো মশলাটা কিন্তু এইভাবে গুঁড়োতে হবে, পুরোপুরি একেবারে মিহি কিন্তু হয়নি। মশলা রেডি। এবার যা যা দিতে হবে সেগুলো কিন্তু রান্না দেখতে দেখতে তোমাদেরকে বলে দেব। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু আন্দাজ মতন একটু ঠিকঠাক দিতে হবে, কারণ খুব বেশি তেল কিন্তু দিলে রান্নাটা হয়তো ভালো হবে কিন্তু শরীরের পক্ষে একটু বেশি হয়ে যাবে তেলটা। আমি আমার ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী কিন্তু তেলটা দিয়েছি, তোমরা কিন্তু তেলটা দেখেই একটু দিও। তেল গরম হবার পর ঢ্যাঁড়সগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজতে হবে আধ ভাজার একটু বেশি, মানে ঢ্যাঁড়সগুলো গলেও যাবে আবার ভাজাও হয়ে যাবে, কিন্তু খুব বেশি যেন ভাজা না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে।
আজকের রান্না কিন্তু স্কিপ করলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে, সেই জন্য পুরো রান্নাটাই কিন্তু ভালোভাবে একটু ধৈর্য ধরে দেখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আসলে তোমরা এটা দেখো কি জানি না, আমি এটা বেশ ভালোভাবে আর কি দেখি যে ঢ্যাঁড়স কিন্তু বেশি তেল দিয়ে না ভাজলেই ভালো হয়, কারণ ঢ্যাঁড়সে কিন্তু বেশি ভাজতে গেলে বেশি তেল কিন্তু লাগে না। তো সেই জন্য আজকে যেহেতু রান্নাটা মানে বেশি মশলাযুক্ত রান্না, মানে মশলাদার ঢ্যাঁড়স যেটা, সেটা আজকে হচ্ছে, তো সেই জন্য তেলটা না হয় একটু কমই দিলাম। ভাজাটা যখন এই পর্যায়ে হবে তখন কিন্তু তুলে রাখতে হবে। দেখো আমি যে বলেছিলাম যে ঢ্যাঁড়স কিন্তু ভাজতে গিয়ে বেশি তেল ব্যবহার হয় না, মানে লাগেই না, দেখো তার প্রমাণ কিন্তু দেখো সব তেলগুলো কিন্তু নিচে চলে গেছে, দেখো কত তেল বেরিয়েছে। আমি কড়াইতে যে পরিমাণ তেল প্রথমে দিয়েছিলাম সেই পরিমাণ তেলে ঢ্যাঁড়সটা ভেজেছি। ভেজে বাদবাকি যে তেলটা আছে সেই তেলে আমি কেটে রাখা দুটো পেঁয়াজকেও কিন্তু একটু চেষ্টা করেছি ঢ্যাঁড়সেরই মতন একটু বেঁকিয়ে বেঁকিয়ে কাটতে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা যদি তোমাদের না থাকে ঢ্যাঁড়স ভাজার পর, কেউ যদি আরও বেশি কম তেলে ব্যবহার করো, তাদের জন্য বলছি তোমরা কিন্তু পেঁয়াজটা ভাজার সময় একটু অল্প করে তেল দিয়ে দিও। গ্যাস ওভেনের ফ্লেমকে একবারে সিম করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হবে না, আবার একেবারে কাঁচাও থাকবে না। পেঁয়াজটা যখন মুখে পড়বে তখন কিন্তু একটু বেশ হালকা একটু কচকচ করবে, বেশ একটু খেতে ভালো লাগবে। তোমরা যারা রান্না করো তারা কিন্তু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর কি। ওই পর্যায়ে গেলে পেঁয়াজটা ভালো লাগবে খেতে। এবার আমি কিছু রসুন একেবারে দিয়ে দিচ্ছি এর মধ্যেই। রসুনটা কুচোইও নি আর বাটিও নি, একটু স্ক্র্যাপ করে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের পর দিয়ে দিচ্ছি আদাটাকেও এইভাবে একটু স্ক্র্যাপ করে দিয়ে দেব। নিরামিষ দিনে এই রান্না খাবে তাদের জন্য বলছি এখানে তখন শুধুমাত্র আদা দিতে পারো, রসুন আর পেঁয়াজটা নাই বা দিলে। আদা রসুনটা দিয়ে ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজাটা হবে আধ ভাজা অবস্থায়। আমি একটু আগে তোমাদের যেটা বলেছিলাম যে যারা রান্না করো তারা বুঝতে পারবে, ব্যাপারটা সেটা না। রান্না যারা করো তারা তো একটুতেই বুঝে যাবে, আর যারা নতুন রান্নাঘরে এসেছো তারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা করতে পারবে যদি সব কিছু রেডি থাকে তোমাদের। রান্নার স্বাদটাকে একটু ঠিকঠাক করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। চিনির পরিবর্তে কেউ জ্যাগরি ডাস্ট দিতে পারো, কেউ আখের গুঁড়ো দিতে পারো, যে যেটা পছন্দ করো সে তারা দিয়ে দেবে। আর যদি অসুবিধে হয় মিষ্টি খেতে কারোর, তাহলে কিন্তু এইটুকুনি জায়গাটা স্কিপ করে গেলেও পারো। পেঁয়াজগুলো কিন্তু এইভাবে একটু আধ ভাজা করে নিতে হবে। যারা নতুন রান্নাঘরে এসছো রান্না করবে বলে তাদের জন্য বলছি এরকম একটু আধ ভাজা করে নিলেই হবে পেঁয়াজটা। গুঁড়িয়ে রাখা মশলাটা এবার আমি দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে মশলাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এইবার ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আমি। এই রান্নাটায় কিন্তু জল দিলে একটা মশলাদার যে ঢ্যাঁড়স হচ্ছে সেটা কিন্তু অতটা টেস্টফুল হবে না,
খাওয়া হয়তো যাবে কিন্তু টেস্টফুল হবে না। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই খেতে হয়। এটা রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এতগুলো মশলা তো এর মধ্যে যোগ হয়েছে, তো সেই জন্য গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। আর ভেন্ডির মানে ঢ্যাঁড়সের কিন্তু একটা আলাদা গন্ধ আছে। এটা খুব সহজে হয়েও যায়, যদি মশলা তোমাদের রেডি থাকে তাহলে কিন্তু এটা করতে খুব একটা বেশি সময় লাগে না। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু রেসিপি এই পর্যন্তই, আর কিছু করারও নেই, এখানে কমপ্লিট হয়ে গেল আজকের রেসিপি মশলাদার ঢ্যাঁড়স। তো আজকে আমার রেসিপি যারা যারা তোমরা দেখলে তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, তারা যারা নতুন আমার চ্যানেলে আসবে দেখতে, আর সাথে লাইক শেয়ার করতে ভুলো না। যারা পুরনো বন্ধু তাদেরকে বলছি, সকলে মিলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আজকে রান্নাটা কীরকম লাগলো তোমাদের, আর অবশ্যই কিন্তু করে খাবে। খেয়ে আমাকে বলো যে কীরকম লাগলো, আমার তাতে বেশি ভালো লাগে। তাতে কি হয়, পরের বারে রান্নাগুলো করতে না একটু বেশ ভালো লাগে। তাহলে আজকের মতন চললাম, টাটা। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।